স্ক্রিন আমি শেয়ার করে দিচ্ছি। যখন কোনো কিছু ডাউট থাকবে তখন নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? চলো দেখো আমাদের এখানে প্রথম প্রশ্ন কি আছে, যখন কিছু ডাউট থাকবে তখন বলবে। এই প্রথম প্রশ্নটা নেওয়া আছে হচ্ছে রেশিও এবং প্রপোর্শন থেকে। ঠিক আছে, আমি কনসেপ্টটাও একটু সাথে সাথে বলে দেবো তোমাদেরকে, কারণ যাতে করে কনসেপ্টেও কোনো রকম কোনো প্রবলেম না হয়, কনসেপ্টটাও যাতে একই সাথে বুঝতে পারো, বা এর রিলেটেড যে কোনো জিনিস, মানে এর রিলেটেড বলতে ধরো এই যে একটা চ্যাপ্টারের প্রশ্ন বা এইখান থেকে বা এর টাচে আরো কোন ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে বা এসেছে প্রিভিয়াস ইয়ারে, সেগুলো আমরা দেখব। ঠিক আছে, ধরো প্রথম প্রশ্ন এটা দেওয়া আছে কি 48, 96, 20 এবং ওয়াই আর ইন প্রপোর্শন, তাহলে ভ্যালু অফ ওয়াই। যারা পারবে চ্যাটে একটু লিখবে, ঠিক আছে? সেন্ড মেসেজে একটা চ্যাট চ্যাট ইনকল মেসেজে তোমরা জানো নিশ্চয়ই, একটু দেওয়ারও চেষ্টা করো, তাহলে কি হবে তোমরা কতটা পারছো সেটাও আমরা একটু দেখতে পারবো। ঠিক আছে, 40 বলছে একজন। ঠিক আছে, দেখো খুব তাড়াতাড়ি যদি আমরা করি, আর বেসিক দিয়ে বলবো, তারপরে এক্সামে অ্যাপ্রোচ বলবো, সবকিছুই আমি আলোচনা করবো। ভেরি গুড। দেখো প্রপোর্শন, প্রপোর্শন মানে কি, যখন দুটো রেশিও সমান হয় তখন আমরা সেটাকে বলি প্রপোর্শন। ধরো a ইস টু বি এবং c ইস টু ডি সমান, এটাকে প্রপোর্শন বলি। প্রপোর্শন হলে কি হয়, a বাই বি আর c বাই ডি সমান হয়, তাহলে কোনাকুনি যদি গুণ করি এডি ইকুয়াল টু হয়ে যায় বিসি, হ্যাঁ কি না? তো আমাদেরকে দেখতে হবে এইটার সাথে এটার গুণফল, এটার সাথে এটার গুণফল সমান, অর্থাৎ 96 গুণিত 20 ইকুয়াল টু হয়ে যাবে 48 গুণিত ওয়াই। তাহলে এটা যে যাচ্ছে 2 দিয়ে চলে যাচ্ছে, ওয়াই এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, 20 ইন্টু 2, অ্যান্সার হয়ে যাচ্ছে 40। ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে তো? অ্যান্সার ক্লিয়ার সবার? ওকে, পরে কথা বলছি। হুম, এই সবার ক্লিয়ার তো? একটু হ্যাঁ কি না বলবে, আমাকে জানাবে। ওকে, এবার ঘটনা হচ্ছে আমরা এইটাকে পরীক্ষার হলে দেখার জন্য আমরা এইভাবেও ভাবতে পারি। দেখো আমরা ইউনিট ডিজিট, আমরা যদি এইটার সাথে এটা গুণ করি আর এইটার সাথে এটা গুণ করলে ইউনিট ডিজিট বা এককের ঘর একই হয়। এটাতে গুণ করলে ইউনিট ডিজিট আসছে 0, এটাতেও তাহলে 0 আসতে হবে, তাহলে 48 এর সাথে কার গুণ করলে 0 আসবে, 40। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। বলো বোঝা গেছে? এক্সাম হল অ্যাপ্রোচ হবে এটা। কি বললাম, এককের ঘর। আমি দেখতে পাচ্ছি 48, 96, 20 আর ওয়াই আছে, তো আর ইন প্রপোর্শন, তাহলে এই দুটোর গুণফল আর এই দুটোর গুণফলটা সমান হওয়া উচিত, হ্যাঁ কি না? তাহলে এই দুটোর গুণ করলে আমরা দেখতে পাচ্ছি কত, 48, এই 96 আর 20 গুণ করলে লাস্টে কি থাকবে, 0 শেষে, এককের ঘরে। আর তাহলে 48 এর সাথে কত গুণ করলে 0 হয়, 40। অপশন থেকে একটারই লাস্টে 0 আছে, হ্যাঁ কি না? 8 এর সাথে 0 গুণ করলেই হবে, তাহলে অপশন ডি। চোখের দেখাতেই কিন্তু সমাধান করা যেত। এরকম প্রশ্ন কিন্তু এর আগের বারে প্রিভিয়াস ইয়ার এসেছে, কিন্তু প্রপোর্শন থেকে অনেক কটা কোশ্চেন এসেছে, দুটো কোশ্চেন ছিল প্রপোর্শন থেকে, কোশ্চেন ছিল তোমার। ঠিক আছে, চলো নেক্সট পরেরটা, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 50 ইভেন নাম্বার। ঠিক আছে, আরেকটা, আচ্ছা প্রপোর্শন থেকে আরেকটা জিনিস বলে দিই, প্রপোর্শন দু ধরনের হয়, এটা জেনারেল প্রপোর্শন, আর একটাকে বলবো আমরা কন্টিনিউড প্রপোর্শন, যেটাকে বাংলায় বলে ক্রমিক সমানুপাতিক। কন্টিনিউড প্রপোর্শন যেটাকে বলে ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক মানে হচ্ছে যখন এরকম ভাবে জিনিসটা থাকে, মানে এ ইস টু বি, বি এর সাথে আবার সি, সি এর সাথে আবার ডি, অর্থাৎ এই একটা জিনিস ক্রমান্বয়ে ঠিক সেম থাকছে। দেখো বি সেম, সি সেম, ডি সেম, এরকম থাকছে। এবার কোনো তিনটের জন্য যদি কেবলমাত্র এ বি সি তিনটের জন্য আমরা বলি, তাহলে এটাকে বলা হয় ফার্স্ট প্রপোর্শন, এটাকে বলি সেকেন্ড প্রপোর্শন বা মিন প্রপোর্শন, এটাকে বলি থার্ড প্রপোর্শন। এবং এ বাই বি হয়ে যাবে বি বাই সি, অর্থাৎ বি স্কোয়ারের ভ্যালু হয়ে যায় এসি। তো এখান থেকে অনেক সময় একটা ক্রমিক সমানুপাতি দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করে যে বলতো যে মিন প্রপোর্শন কত, এটার এটা দেবে মিন, মানে মাঝেরটা কত, মাঝেরটা হয়ে যাবে রুট ওভার অফ প্রথম আর লাস্ট, রুট ওভার অফ বেসি। এটা হচ্ছে কন্টিনিউড প্রপোর্শনের একটা ফান্ডা। ওকে, চলো নেক্সট পরেরটা, কি বলেছে, এন প্লাস ওয়ান বাই টু, একটু ভালো করে ভেবে বলবে। এন প্লাস ওয়ান বাই টু, তুমি কাছাকাছি যাচ্ছ, কিন্তু দ্যাট ইজ ফর, দ্যাট ইজ ফর জেনারেল, মানে ফর এনি ফার্স্ট ন্যাচারাল নাম্বার, যে কোনো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি এখানে ফান্ডাটা কি আছে। এক থেকে যদি আমরা যাই, মানে প্রথম এনটা যদি ন্যাচারাল নাম্বার নেই, ন্যাচারাল নাম্বার জানো তো, আগে জানতে হবে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কি,
ন্যাচারাল নাম্বার হলো সেই সমস্ত সংখ্যা যারা 1 থেকে শুরু করে ডট ডট করে চলতে থাকে একদম ইনফাইনাইট অব্দি, ঠিক আছে, একদম ইনফিনিট অব্দি যাচ্ছে, এর কোনো শেষ নেই। ওকে, এখন ঘটনা হচ্ছে যখন আমাদের অ্যাভারেজ বার করতে বলছে, যদি আমাদের প্রত্যেকটা বলে যে অ্যাভারেজ অফ, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ভালো করে নোট ডাউন করে নেবে, অ্যাভারেজ অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার, যদি আমাদের পুরো ন্যাচারাল নাম্বার গুলোর বলে, ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে n+1/2, অর্থাৎ যে বলছিলে সেটা হচ্ছে ন্যাচারালের জন্য। কিন্তু যদি বলে অ্যাভারেজ অফ ফার্স্ট n ইভেন ন্যাচারাল নাম্বার, শুধু ইভেনের যদি বলে ইভেন ন্যাচারাল নাম্বার বা ইভেন নাম্বার, এখানে অ্যাকচুয়ালি ইভেন ন্যাচারাল নাম্বার হওয়া উচিত ছিল, এটা হবে n+1 খালি, ঠিক আছে, শুধু হবে n+1, অর্থাৎ 51 হয়ে যাবে। তুমি ভেবে দেখো, তুমি ধরো দুটোর বলেছে, তাহলে দুটোর মানে কি, এটা হচ্ছে অ্যাভারেজ দুটোর, তাহলে অ্যান্সার কত হচ্ছে 3। যদি তিনটের বলে 2+4+6, তিনটের যদি অ্যাভারেজ বলে তাহলে কত হচ্ছে 6×4 10 দিয়ে 12/2, 4 হচ্ছে না, তাহলে যেটা দেয়া থাকবে সেটা +1। আর যদি বলে অ্যাভারেজ অফ ফার্স্ট 10, এটা ফার্স্ট 10 অড ন্যাচারাল নাম্বার, যদি অডের বলে অড ন্যাচারাল নাম্বার, অডের যদি বলে তাহলে হবে শুধুমাত্র n। বোঝা গেল? কোনো ডাউট? ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে। আর কিগুলো অ্যাভারেজ কিভাবে আসে, সাম থেকে, মানে সাম গুলোও যদি জেনে রাখি আমরা, একটা অঙ্কের সাথে এইগুলো যদি দেখে রাখি, সাম, সাম যদি বলে কত হয় কেউ বলতে পারবে, সাম অফ ফার্স্ট 10 কত হবে, n × n+1/2, তো n দিয়ে ভাগ করছি বলে এটা হয়ে যাচ্ছে। ওকে, সাম অফ ফার্স্ট n ইভেন, সেটা হবে n × n+1। আর যদি বলে সাম অফ ফার্স্ট n অড, ফার্স্ট n অড, সেটা হয়ে যাবে n²। ঠিক আছে, এটা হচ্ছে সাম, আর এগুলো হচ্ছে অ্যাভারেজ। আচ্ছা, আর একটা কোশ্চেন আমাদের এখান থেকে আসতে পারে, সাম অফ ফার্স্ট n, সাম অফ দ্য স্কোয়ার, সাম অফ দ্য স্কোয়ার অফ ফার্স্ট n, সাম অফ দ্য স্কোয়ার অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, ন্যাচারাল নাম্বার, সেটা কি হবে n × n+1 × 2n+1/6, n × n+1 + 2n+1/6, এটা মাথায় রাখবে। ওকে, ক্লিয়ার সবার? চলো পরের কোশ্চেন, এগুলো প্রথমের কোশ্চেন গুলো কিন্তু প্রথমে 10-15টা কোশ্চেন কিন্তু খুব সোজা আছে। তাহলে দেখো বলেছে ফার্স্ট 8 অড ন্যাচারাল নাম্বার, কি হবে অ্যান্সার, অ্যান্সার বলে দাও, খুব ইজি। না, না অড বলেছি তো, অড বললে যেটা বলবে সেটাই, এনই তো 8, অড বলেছি তো 8। এই সবাই বুঝতে পারছো? যদি না বুঝতে পারো বলবে, এগুলো একদম সহজ কোশ্চেন রাখা আছে। ওকে, তারপরে কোশ্চেন, অ্যাভারেজের একটা কোশ্চেন দাও, কি বলেছে, বলছে দা অ্যাভারেজ অফ, যাদের একটু ছোট লাগছে একটু স্ক্রিনটা জুম করে নেবে, ঠিক আছে, যখন রেকর্ডেড তোমরা দেখবে তখন কিন্তু বড় স্ক্রিনই দেখতে পাবে, এখন একটু জুম করে নেবে। কি করবে, দ্য অ্যাভারেজ অফ 45 নাম্বার ওয়াজ 45 number was found to be 39. Later on, it was detected that a average number of 65 was misread as 56. ভালো করে কোশ্চেনটা পড়বে, বলছে 45টা নাম্বারের অ্যাভারেজ কত ছিল, 45। পরে দেখা গেল যে একটা সংখ্যা আমরা ভুল করে কি করেছি, ভুল করে ডিটেক্ট করা হয়েছে যে 65-র বদলে আমরা, মানে 65-কে ডিটেক্টেড দ্যাট এ নাম্বার 65 ওয়াজ মিসরিড অ্যাজ 56, অর্থাৎ আমরা ভুল করে, ঠিক আছে, ভুল করে আমরা কি করেছিলাম 65-কে 56 পড়েছিলাম। তাহলে অ্যাকচুয়ালি অ্যাভারেজ কি হবে, কত হবে অ্যান্সার? বেসিক দিয়ে করতে পারো তোমরা, আগে বেসিক দিয়ে ভাবো, তারপরে তোমরা শর্টে করবে। কি বলেছে, 45টা নাম্বারের, কেউ করেছো আগে, পিডিএফটা পেয়েছিলে আগে, the average of 45 number was found to be 39, later on it was detected that 65 কে মিসরিড করে করেছে। তাহলে ঠিক করতে গেলে কি করতে হবে, বাড়বে, হ্যাঁ কি না,
measured as 56, find the correct average of the given number। তাহলে নিশ্চয়ই বাড়বে, তাহলে উত্তর দেখতেই পাচ্ছে একটাতেই বেশি আছে। যদি এখানে দেখি হয়ে গেল কোনো ডিটা উত্তর হবে, এইগুলো তো হবেই না, কারণ যখন 39 অ্যাভারেজ তখন কি আছে, তখন 56 আছে, যখন 65 করব তখন আমাকে স্বাভাবিকভাবে বাড়ছে, হ্যাঁ কি না? তাহলে বাড়লে অ্যাভারেজও তো বাড়বে। যখন আমরা ঠিক করব তখন 56-র বদলে আমাকে এই ঠিকটা করতে হবে, তো ভুল। ঠিক করে যখন 65 করব তখন স্বাভাবিকভাবে আমাদের অ্যাভারেজটা বৃদ্ধি পাবে, কারণ টোটালে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে অপশন থেকে দেখতে পাচ্ছি এটা। এবারে অপশন গুলো যদি সবই বেশি থাকতো, এটা তো একটা ট্রিক হয়ে গেল কুইক করার জন্য, কিন্তু যদি আমাদের পরীক্ষাতে করতে হয় তাহলে সেটা কেমন করে করব, তাহলে সেটা একটু বলে দিই। আমি দেখবো কত এক্সট্রা এসছে, কত বাড়ছে গো, 9 বাড়ছে। তাহলে যে এইটা 56 ছিল 65 করতে হবে, তাহলে 9 বাড়াতে হবে। তাহলে টোটালে যদি 9 বাড়াতে হয় তাহলে অ্যাভারেজে কত বাড়াতে হবে, ব্যাস। তাহলে টোটালে 9 বাড়াতে গেলে 45 জনের অ্যাভারেজে, 45 জনের টোটালে 9 মানে এক এক জনের কত বৃদ্ধি পাবে, 9/45, অর্থাৎ 1/5, 1/5 মানে হচ্ছে 0.2। তাহলে অ্যান্সার হয়ে যাবে 39 প্লাস 0.2, অ্যান্সার হয়ে যাচ্ছে 39.2। বলো কোনো ডাউট আছে? বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলবে, কিন্তু এগুলো একদম বেসিক জিনিস। বলো বুঝতে পেরেছো কিনা, এভরিওয়ান ক্লিয়ার? একটু বলো, তোমরা যদি রেসপন্স না করো আমি কি করে এগোবো বলো। বাকিরা বাকিরা এক্সট্রা 9 লাগছে, এক্সট্রা 9 লাগছে, তাহলে এক্সট্রা 9 হচ্ছে কিসে আমাদের টোটালে, তাহলে অ্যাভারেজ কত বাড়াতে হবে, 0.2 বাড়বে যদি টোটালে আমি এক্সট্রা 9 নিয়ে আসি। ঠিক আছে, চলো এখানে একটা প্রশ্ন দেয়া আছে যে এ ওমান ট্রাভেল এট এ স্পিড অফ 20 মিটার পার মিনিট ফর 80 মিনিট, ওকে, আর এট এ স্পিড অফ কত 65 মিটার পার মিনিট ফর 64 মিনিট, ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড ইন মিটার পার মিনিট। ঠিক আছে, যখনই কোনো একটা ডিস্টেন্স ট্রাভেল করবে সেখানে যখন টাইম ইনভলভ থাকবে, সেখানে যদি অ্যাভারেজ জানতে চায় তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে অ্যাভারেজ স্পিডের জন্য আমাদেরকে কি বার, কেউ বলতে পারবে অ্যাভারেজ স্পিডের যে ফর্মুলা, অ্যাভারেজ স্পিড মানে কি বলো? টোটাল ডিস্টেন্স, ডিস্টেন্স বাই টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আমি মোট কতটা ডিস্টেন্স যাচ্ছি সেটা দেখতে হবে। তাহলে কতটা ডিস্টেন্স যাচ্ছি, সময়টা আমি দেখতে পাচ্ছি, একবার 80 মিনিট যাচ্ছে, একবার 64 মিনিট যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 80 প্লাস 64। বেশ, আর টোটাল কতটা গেছি, আমি 20 মিটার পার মিনিট হিসাবে 80 মিনিট আমি যাব, টোটাল 1600 মিটার, একই না? কারেক্ট। আমি 80 মিটার পার পার মিনিট, 1 মিনিটে যদি 20 যায়, 80 মিনিটে যাবো 1600। আবার 65 মিটার পার মিনিটে 64 যাব, হ্যাঁ আসতে পারে। তাহলে এখানে কত যাব, তাহলে এটা গুণ করে দিতে হবে। এটা কত হবে অ্যান্সার, 65-কে 64 দিয়ে যদি গুণ করি আমরা কত পাবো। এখানেও আমরা ট্রিক অ্যাপ্লাই করতে পারি, 64 স্কোয়ার প্লাস 15 বা 65 স্কোয়ার মাইনাস 64, কিন্তু এখানে আমি গুণটাই করছি। ঠিক আছে, 2 cos 2 এর একটা মাল্টিপ্লিকেশনের টেকনিক এখানে আমি, ঠিক আছে বুঝতে পেরেছি। গুণটা এইটার একটা ট্রিক আছে, খুব তাড়াতাড়ি কুইক ক্যালকুলেশন করার জন্য আমরা 65 স্কোয়ার থেকে আমরা 64 কমাতে পারি। 65 স্কোয়ার কত, মনে মনে এত কিছু করবো না, তাহলে এটা হবে 42/25। ঠিক আছে, 42/25, এটা থেকে 65 বিয়োগ করে দাও তাহলেই হবে। এটা 0, এটা 6, 1, 41/7, এইভাবে কুইকলি ক্যালকুলেশন করতে পারি, ব্যাস। তাহলে উপরে টোটাল কত পেয়ে যাচ্ছি আমরা, 60, 6 × 7 আর হচ্ছে 5, 5760, তাই তো? তাহলে দেখো এইটা পাচ্ছি, আর নিচে কত পাচ্ছি, 4, 144। তাহলে আমি এইটা 24 স্কোয়ার জানি, বা এটা যদি করি আমরা ডাইরেক্ট কত দিয়ে যাবো, 4×4 = 56, 4 দিয়ে যাচ্ছে 40। বা উপরে যখন শূন্য আছে দেখতেই পাচ্ছি ইউনিট ডিজিটে শূন্য ছাড়া আর কিছু হওয়ার জায়গায় নেই, তাই না? তাই না, ইউনিট ডিজিট কত হবে, উপরে শূন্য নিচে 4, তাহলে 4-কে কত দিয়ে গুণ করলে শূন্য আসতে পারে, 4-কে কত দিয়ে গুণ করলে শূন্য আসতে পারে, শূন্য দিয়ে। তাহলে অপশন কিন্তু এ ছাড়া আর কোনো গতিই নেই। চলো নেক্সট পরেরটা, একদম একদম অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা এইটা তোমরা বাড়িতে করবে নিজেরা, কি বলেছে,
দ্য অ্যারিথমেটিক মিন, আমি এই কোশ্চেনটা দিয়েছি, যদি এরকম প্রশ্ন থাকে ঠিক আছে তাহলে আমরা কিভাবে করব। খেয়াল রাখবে যদি কোথাও অ্যারিথমেটিক মিন কথাটা বলা থাকে এটা মানে হচ্ছে, এটা আমি করাবো না, নিজেরা করে নেবে, ইউনিট ডিজিট ধরেও হয়ে যাবে, দেখতে পাচ্ছি ডিজিট গুলো আলাদা আছে, শুধু পাঁচটাই দুটো আছে ঠিক আছে। আমরা দেখবো অ্যারিথমেটিক মান মিন মানে হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটা আর করাচ্ছি না। নেক্সট পরেরটা বলছে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹2000 and 5.75% per annum at the rate of interest for the period from 15 February 2023 to 29 April 2023। কত হবে? তাহলে আমাদেরকে দেখতে হবে এই টাইম, একদম এই টাইম স্পেন্ড থেকে এটা কত হবে। আমরা এমনিতে সিম্পল ইন্টারেস্ট সবসময় যে পিআরটি ধরেই করতে হবে এরকম না, আমি দেখাবো যখন আরো আমরা অঙ্ক করব বিভিন্ন সেশনে, এত সুন্দর হবে, চোখের নিমেষে সিম্পল ইন্টারেস্ট হবে, PRT/100। ওকে, এটা দিয়ে করা যায় ঠিক আছে। আমরা সবসময় এটা ইউজও করবো না, সেটা দেখাবো একটু পরেই, আমরা আসছি কিভাবে করবো, এই সূত্র লাগবেই না কাজ, এটাতে আমরা ইউজ করছি। না না না, আরো অনেক মেথড আছে দেখাচ্ছি। কতদিন হচ্ছে? তাহলে 73 দিন হচ্ছে তাই তো। ফেব্রুয়ারিতে কতদিন আছে? ফেব্রুয়ারিতে 13 দিন আছে, 13 দিন আছে, আর এটাতে 31 দিন, আর এটাতে 29 দিন, তাহলে টোটাল কতদিন হচ্ছে? তাহলে এটা আসছে 73 দিন, ব্যাস, তাহলে 73 দিন মানে কত হয়ে যাবে তাহলে? সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে? প্রিন্সিপাল দেওয়া আছে 2000 টাকা, একদমই তাই, তাহলে 5.75, আর এটা হচ্ছে 73/365 বাই নিচে হচ্ছে 100, দুটো শূন্য কেটে দাও। ওকে, এই পার্সেন্টের জন্য নিচে দুটো শূন্য আসছে, সেটা আবার কেটে যাচ্ছে এখানে 5, 5 দিয়ে যদি কাটি 5×15, ঠিক আছে, এখানে যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে যদি কাটি আমরা, 5×11 = 55, 5×5 = 25, 115, আর এটা দিয়ে কাটলে 5, তাহলে 5কে আবার 115 দিয়ে কাটলে 23, তাহলে পুরোটা আমরা যদি করি 23। শুধুমাত্র এখানে ছিল কি টাইমটা বের করা, ঠিক আছে, এটা একদম ইজি, বললাম তো আমরা 20টার অঙ্ক, প্রথম 20টা অঙ্ক একদম সিম্পল, ঠিক আছে, কোনো রকম ঘোরানোর পেছনে নেই, সিম্পল ওয়েতে আমরা দেখতে পাবো। পরেরটা আশা করি সবাই বুঝতে পেরেছে। পরেরটা দেখো, সিম্পল ইন্টারেস্টের আরো একটা প্রবলেম, ভালো করে পড়ে দেখো কি বলেছে। বলছে এ সাম হোয়েন ইনভেস্টেড এট দ্য রেট অফ 12.5%, 2 বছরে অ্যামাউন্ট পেয়েছি আমি এত টাকা, তাহলে সিম্পল ইন্টারেস্ট ফর দ্য সিম্পল ইন্টারেস্ট ফর দ্য গিভেন টাইম পিরিয়ড, ঠিক আছে, কি বলেছে? বলছে অ্যামাউন্ট টু এত, ভালো করে কোশ্চেনটা একটু পড়বো আমরা প্রথমে। কি বলেছে? যখন কোনো একটা টাকা 12.5% রেটে আমরা ইনভেস্ট করছি সিম্পল ইন্টারেস্টে, সেটা বেড়ে হয়ে গেছে, অ্যামাউন্টস টু মানে কিন্তু প্রিন্সিপাল নয়, ওটা বেড়ে হয়ে গেছে 7,500 টাকা 2 বছরে, তাহলে ওই বছরে ওই সময়ের জন্য আমি সুদটা কত পেয়েছি, ওটাই শুধু চেয়েছে, তাহলে কেমন করে করবো, কি হবে আমাদের, কিভাবে আমরা দেখি ঠিকঠাক। কি? হ্যাঁ, সবৃদ্ধি মূল্যের সুদ কি সূত্র বলো তো? সবৃদ্ধি মূল্যের সূত্র কি? সবৃদ্ধি সবৃদ্ধি মূল মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট প্লাস পি, এইটা মানে P+PRT/100, কিন্তু এত কিছু করতে হবে না, ঠিক আছে, কিচ্ছু লাগবে না এত। কেন বলছি দেখ, আমি যদি 1 বছরে, একটু মাথা ঠান্ডা করে আমার সাথে একটু ভাবো, যদি 1 বছরে তুমি 12.5% সুদ পাও, তাহলে 2 বছরে কত পার্সেন্ট সুদ পেয়েছো বলো তো? 25% না? তাহলে তোমার প্রিন্সিপাল তো 100%, তাহলে 25% সুদ পেয়ে তুমি 125% পাচ্ছ না, হ্যাঁ কি না? তুমি টোটাল অ্যামাউন্ট কত পাচ্ছ? 100% প্রিন্সিপালের ওপর 25% সুদ যুক্ত হয়ে তুমি 125% অ্যামাউন্ট পাচ্ছ, সেটাই দেওয়া আছে 7500, তাহলে 1%-এর ভ্যালু কত হচ্ছে? 600 না? এই সরি 6 না, 60, 1%-এর ভ্যালু 60 হচ্ছে না? আর তুমি পাচ্ছ কত ইন্টারেস্ট? 25%, তাহলে 25%-এর ভ্যালু কত? 6×25 = 150, অ্যান্সার হচ্ছে 1500, খতম। বুঝেছ? বুঝতে পারলে বক্তব্যটা?
প্রিন্সিপালটাকে আমি যদি 100% ধরে নিই, তাহলে 1 বছরে 12.5%, তাহলে 2 বছরে হবে আমার 25%। 12.5 ডবল 25, তাহলে টোটাল আমার অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 125%, দ্যাট ইজ ইকুয়াল টু 7500। 1% কত? 25%। চলো আগে নেক্সট পরেরটা। বলছে রাম একটা অ্যাভারেজ স্কোর করেছে কত? 65 রানের 19টা ইনিংসে ক্রিকেট ম্যাচে। বলছে তুমি আমাকে বলো যে কত রান করলে, কত রান যদি সে 20তম ম্যাচে কত রান করলে তার অ্যাভারেজ স্কোরটা হয়ে যাবে 67। কত হবে আনসার? কত হবে আনসার? ভেরি গুড। একদম একদম সহজ। দেখো কত রকম ওয়েতে ভাবতে পারি আমি, কত কিছু করার দরকার নেই। তুমি বলতে চাইছো যে হ্যাঁ স্যার, আগে আমার 19 গুণিত কত ছিল? 65 এটা ছিল, পরে হয়েছে কত? 20 মাইনাস 67। ওকে, এটা হচ্ছে 20টা ম্যাচে, এটা 19টা ম্যাচে, বিয়োগ করে দেবো, আমরা পেয়ে যাবো 20তম ইনিংসে। একদম কারেক্ট। কিন্তু আমি এত কিছু ভাবার দরকার নেই, শুধু যদি একটা জিনিস ভাবতে পারি যে 19টা ম্যাচে আমাদের 65 ছিল, এখানে 20 নম্বর ম্যাচে যদি 65 রানই করতো, তাহলে কি তার অ্যাভারেজ বাড়তো? বাড়তো অ্যাভারেজ। তাহলে এখানে অ্যাভারেজ 67 হয়েছে, মানে অ্যাভারেজ 2 করে বেড়েছে। কারণ কি? ও 20 দুগুণে 40 রান এক্সট্রা করেছে বলে। তাহলে ও কত রান করেছে? 105। খাতাম। বোঝা গেল কি বললাম? আমার বক্তব্য, যদি 19টা ম্যাচে 65 করেছে, যদি 20 নম্বর ম্যাচেতেও সে যদি 20 নম্বর ইনিংসটা যদি 65 করতো, তাহলে একটা রানও ওর বাড়তো না। ও নিশ্চয়ই কিছু রান বেশি করেছে, সেই জন্য সবাইকেও 2 করে বাড়িয়েছে। তাহলে মোট 20টা ম্যাচের অ্যাভারেজ 67, মানে 20টা ম্যাচেও 2 করে এক্সট্রা কন্ট্রিবিউট করছে, অর্থাৎ তার কন্ট্রিবিউশন 40 এক্সট্রা। সেটা কোথা থেকে এনেছে? নিশ্চয়ই 20টা ইনিংসে সে এক্সট্রা 40 এনেছে বলেই তো ভাগ করে দিতে পারছে, তাই না? বোঝা গেছে কি বললাম? আমাদের সবার কাছে পেন আছে দুটো 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 করে, ঠিক আছে? এবারে আমার বাবা নতুন করে আবার পেন এনেছে, যদি বাবাও 2টো পেন আনতো তাহলে তো সবার সমান থাকতো, কিন্তু বাবা যদি 8টা পেন নিয়ে আসে, তাহলে বাবা সবাইকে কিছু, যেটুকু সবার যে অ্যাভারেজ তার থেকে যেটুকু এক্সট্রা, আবার সেটাকে চাড়াতে পারবে, একই না? পিসি, পিসিদের সাথে সম্পত্তির হিসাব যদি ভাবো সেইভাবে, যদি আমার বাবা, বাবা, কাকা, 2 ভাই, 3 ভাই আছে, ঠিক আছে? রাম, এ বি সি 3জন ভাই আছে। এবারে এদের একটা পিসি আছে ই। তো প্রথমে আমাদের 12 বিঘা জমি ছিল। তো 12 বিঘা জমি 3 3 3 3 করে সবাই পেত, ঠিক আছে? 12 বিঘা জমি 3 বিঘা করে। তাহলে পিসি যদি বলে যে আমার বিয়ের সময় কিছু খরচা করিস নি, আমাকে বেশি জমি দে, তাহলে আমাকে যদি 6 বিঘা দিতে হয়, ঠিক আছে, তাহলে ও কি করবে? সবার থেকে এক এক করে এদের থেকে নেবে, হ্যাঁ কি না? আর ও যদি যদি বলে আমি নেবো না, ও যদি বলে আমি নেবো না, তাহলে ওর 3টে আবার এরা পেয়ে যাবে, হ্যাঁ কি না? এরকম কনসেপ্ট আর অ্যাভারেজটা এরকম ভাবে, অ্যাভারেজ আর কিছুই না। চলো কোশ্চেন দেখো পরেরটা কি বলেছে, যে এ এর স্যালারি যদি 16% বেশি হয় কি এর থেকে? বি এর থেকে, তাহলে বি এর স্যালারি কত কম? এটা একদম সহজ, মানে কি বলবো, বাচ্চা অঙ্ক। কত অ্যান্সার? ডেসিমেলে দিয়েছি, নাহলে তো এমনিতেই খুব সোজা। কত অ্যান্সার? এখানে একটা প্যাটার্ন আমি দেখাবো। শুধু এই কোশ্চেনটা দিয়েছি মানে, একটা তুমি মনে হতে পারে যে কোশ্চেনটা সহজ স্যার, এগুলো করে কি করব? এখান থেকে কি কি আমি শেখাচ্ছি বা কি বোঝাতে চাইছি সেটাতে একটু তোমরা নজর দাও। এখান থেকে আরো কত কোশ্চেন আমরা তৈরি করবো। এটা তো খুব সোজা। এ এর স্যালারি বেশি, তাহলে তুমি বলবে বি এরটা ধরে নেবো, বি এর থেকে বেশি, তাহলে বি যদি 100, এটা হবে 116। তাহলে এ কম, কার থেকে কম? বিটা আবার কম কার থেকে? এর থেকে। কত কম? 16 কম। এইটার থেকে যখন এইদিকে যাচ্ছে তখন 16 বেশি, ঠিক আছে না? আবার এটার থেকে এটা কত কম? 16 কম। তাহলে কার থেকে? এর থেকে কত কম? এর থেকে কত কম? তাহলে এ হচ্ছে কত? 116, আর উপরে হবে 16। এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এটা আসবে আসবে, এটা তো আমরা করবো, ঠিক আছে? আমার এইটা উদ্দেশ্য না। 16/100/116 কেন? এখন কার থেকে বলেছে? সবসময় পার্সেন্টেজে অফ কথাটা খুব ইম্পর্টেন্ট। যদি বলে অফ এ, মানে এ এর সাপেক্ষে, এখানে কি বলেছে? অফ এ মানে এ এর সাপেক্ষে। এ ছিল কত? 116, এর সাপেক্ষে কত কম?
এর রেসপেক্টে কত কম, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাকে বুঝতে হবে কার রেসপেক্টে, এর রেসপেক্টে বলেছে, তার জন্য এইটা হবে নিচে। প্রথমে এইটার থেকে বেশি ছিল, তার জন্য এটাকে 100, তার উপর 16 বেশি, এবার এর থেকে কত কম, এইভাবে ভাবতে হবে। এটাকে আমরা করবো, যদি আমরা করি সেটা উত্তর কত পাবো আমরা দেখবো। ঠিক আছে, ঠিক আছে, 13.79 বলেছে, আমি আর পড়ে দেখছি না। কিন্তু এটা করার উদ্দেশ্যটা হচ্ছে এটা, তোমাদের হয়তো এত কিছু পড়বে না, একদম সহজ লেভেলে একটা 20% যদি দিয়ে দেয়, 20% যদি দেয়, যদি মোর দেয়, উত্তর হবে 16.23% লেস। যদি আমাদের 20, হ্যাঁ 25% যদি দেয়, এখানে হবে 20% লেস। যদি এখানে 33.1.33% দেয়, মানে 33 মিক্স 1/3% দেয়, এটা হবে 25% লেস। কিভাবে, গল্পটা দেখো ভালো করে শুনো। ধরো এখানে যদি আমাদের এরকম থাকে, ধরো এরকম কনসেপ্ট দিয়েছে আমাদের, ভালো করে বুঝবে একটু, হ্যাঁ। শুধু একটা জিনিস মাথায় রাখবে, কখনো যদি লেস মোডের কনসেপ্ট থাকে, আমরা এই যে ধরো 25% বলেছে মোড, তাহলে নিশ্চয়ই উত্তর কি চাইবে, কত পার্সেন্ট লেস। যদি এরকম এ বি মেথড থাকে, এ বি এর থেকে বেশি, বি এর চেয়ে কত কম, এরকম যদি কনসেপ্ট থাকে, এগুলো কিন্তু কোথায় কোথায় অ্যাপ্লাই হয়, চিনির দাম বাড়লে ব্যবহার কত কমবে, এখানেও হয়। কেরোসিনের দাম, হ্যাঁ কেরোসিনের দাম বাড়ছে, ব্যবহার কত কমাতে হবে, খরচ একই। অর্থাৎ যখন আমাদের এ আর বু এর গুণফল এ বি হয়, যদি আমরা দেখি এবিটা সমান আছে, যদি আমরা দেখি এবিটা সমান আছে, ঠিক আছে, অর্থাৎ এবি একই আছে, তাহলে এ কমলে বি বাড়বে, বা এ বাড়লে কমবে, মানে একটা কমলে একটা বাড়বে, মানে এ আর বি তখন হয়ে যাবে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, কিভাবে সম্পর্কিত হবে সেটাই বলছে। 25% মোট, শুধু এটাকে জাস্ট করে দেবে এইভাবে, 25% মানে কত, 1/4, মানে 25/100 করলে তুমি পাবে কাটাকাটি করে 1/4, তাহলে 4-এ 1 বেশি, তাহলে 4-এ 1 বেশি হয়ে কত হবে বলো, 5, তাহলে 5-এ 1 কম, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 20%। এইভাবে ভাববে। 33.13% যদি বেশি বলে, তাহলে 33.13% মানে কত বলো, 1/3, তাহলে 3-এ 1 বেশি, তাহলে এটা কত হবে 4, তাহলে 4-এ 1 কম, অ্যান্সার কত হবে বলো, 25%। যদি বলে 16.23% বেশি, 16.23% মানে কত, 1/6, পার্সেন্টেজটা ভাঙলে 6-এ 1 বেশি, তাহলে 6-এ 1 মানে কত 7, তাহলে 7-এ 1 কম, তাহলে 1-এর 7 মানে হবে 14.27%। হ্যাঁ বলো, হ্যাঁ যদি বলতো, যদি উল্টোটা বলতো, যদি বলতো 25% লেস, তাহলে উত্তর কি আছে এখানে, কত মোর, হ্যাঁ কি না, 25% লেস, তাহলে কত মোর, তাহলে 25% মানে হচ্ছে 1/4, হ্যাঁ 4-এ তাহলে 1 কম, তাহলে 4-এ 1 কম হলে কত হবে 3, তাহলে 1/3, 33.13%। ওকে, বোঝা গেছে ফান্ডাটা। এবার তবুও আমি একটা যদি ডাটা যদি বলে দিই, এই লাইনটা যদি মনে রাখো তোমরা, এরকম যদি লাইনটা মনে রাখো, ধরো এরকম একটা লাইন যদি আমি ড্র করে দিই, ধরো এখানে 10%, 10%-এর পরে 11.1-এর 9%, এখানে যদি করি আমরা 9.1-এর 11%, এরপরে 12.1-এর 2%, এরপর 14.27%, এরপরে হচ্ছে 16.27%, তারপরে হচ্ছে 20%, 25%, তারপরে 33.13%, তারপরে 50%। যদি এই লাইনটা মনে থাকতে পারো, রাখতে পারো, এগুলো কি ফ্র্যাকশন ভ্যালু কার, এটা হচ্ছে 1-এর 9, এটা 1-এর 10-এর, সরি এটা 1-এর 11, এটা 1-এর 10-এর, এটা 1-এর 9-এর, এটা 1-এর 8, এটার ভ্যালু কত 1-এর 7, এটা 1-এর 6, 16.2-এর 3, এটা 1-এর 6, এটা 1-এর 5, এটা 1-এর 4, এটা 1-এর 3, এটা হচ্ছে 1-এর 2। ঠিক আছে, যদি এরকম আমরা পাই, এরকম দলটা, এটা তো মুখস্থ করতে হয়, এটা তোমরা তোমাদের যারা অলরেডি তোমাদের ভিডিও দেয়া আছে সেখানে আশা করি থাকবে। ঠিক আছে, আমি দরকার হয় একটা দিয়ে দিতে পারি তোমাদেরকে, ওটা মুখস্থ করতে হবে, খুব কাজে লাগবে এটা। ঠিক আছে, খুব কাজে লাগবে। তুমি 1 থেকে বেশি না, 15টা অব্দি মনে রাখো, আর 1-এর 20, 1-এর 25 এগুলো মনে রাখো, তাহলেই হবে। এখানে তো লিখেই দিলাম, দেখো 1-এর 2, 1-এর 3 এগুলো দিয়েই দিলাম। ঠিক আছে, এটা যদি মনে রাখো, ধরো এবার বলেছে 25%, 20% বেশি, তাহলে কত কম হবে অ্যান্সার, তার আগেরটা। যদি বলে বেশি, উত্তর চাইবে কি আগেরটা। যদি কোশ্চেন আমি দিচ্ছি, ভালো করে শোনো, আমার ফোকাস করো আমার কথায়, আমি বললাম এ এর স্যালারি বি এর থেকে 20% বেশি, তাহলে কত কম হবে, আগের। লেস অ্যান্সার চাইলে আগের। যদি কোশ্চেনে বলে যে এ এর স্যালারি বি এর স্যালারির চেয়ে 14.27%,
বেশি, মোর, তাহলে কত লেস হবে অ্যান্সার বলো, কত লেস হবে, আগেরটা, 1.8 মানে 12.5%। যদি আমাকে বলি, আমি তোমাদেরকে বলি যে বিএস স্যালারি এর চেয়ে 16.23% কম, 16.23% কম, তাহলে কত মোর হবে, কত বেশি হবে বিএস স্যালারিটা, 20%। মোর হলে পরেরটা আর লেস হলে আগেরটা। যদি পরীক্ষার হলে দেখো যে 11.19% কম, তাহলে কত বেশি হবে উত্তর, না না না, কম বলেছে, স্যালারিটা কম, তাহলে উত্তর চাইছে কি, উত্তর চাইছে বেশি, উত্তরটা কি চাইছে বেশি। আমি একটা কোশ্চেন প্যাটার্ন লিখছি, ধরো বলেছে, বাংলাতে লিখে দিচ্ছি, অসুবিধা নেই তো, চিনির দাম, এরা নন বেঙ্গলি কেউ আছো নাকি, অনেকে থাকতেই পারে, বাংলায়, হ্যাঁ তো পড়তি তো, হ্যাঁ সেটা তো ঠিকই, ঠিক আছে। আচ্ছা আমি ইংরেজিতে লিখে দিচ্ছি, সবার সুবিধা হবে, প্রাইস অফ সুগার, প্রাইস অফ সুগার, ঠিক আছে, বলা হলো ইনক্রিজ বাই বলেছে 16.23%, ওকে, ইনক্রিজ বাই হোয়াট শুড বি, রিডাকশন, আমার একটু বানানগুলোতে একটু দেখো না, আমার ইংলিশ বানান খুব খারাপ, রিডাকশন ইন কনজামশন বা তাড়াতাড়ি করে লিখছি, সো দ্যাট এক্সপেন্ডিচার রিমেন সেম, এক্সপেন্ডিচার রিমেন সেম, অর্থাৎ আমাদের খরচ একই থাকবে, তাহলে খরচ একই রাখতে গেলে প্রাইস যেভাবে বাড়বে কনজামশনটাকে সেভাবে কমতে হবে, কনজামশন মানে ব্যবহার, তাহলে কি হবে উত্তর কত হবে, তার আগেরটা অ্যান্সার হবে 16.2। এই কোশ্চেনটা এরকমও দিতে পারে, লেন্থ বেড়েছে, বলেছে লেন্থ 10% মোর হয়েছে, তাহলে ব্রেথ, ব্রেথ কত কমলে এরিয়া সেম থাকবে, কত অ্যান্সার, 10%, 10% বেড়েছে, তাহলে এরিয়া কত পার্সেন্ট, ব্রেথ, ব্রেথকে কত কমাতে হবে অ্যান্সার, তার আগেরটা এই যে 9.1 ঠিক আছে। তুমি যদি ভুলে যাও, তুমি যদি ভুলে যাও কোনো অসুবিধা নেই, তুমি এইভাবে ভাববে, লেন্থ কত 10% বেড়েছে, 10% মানে 1/10, তাহলে 10 থেকে 11, তাহলে ব্রেথকে করতে হবে কি 11 থেকে 10, তবেই তো আমরা এটা 110 এরিয়া পাবো, তাই না, তাহলে দেখো 11-তে 1 কমাতে হবে, তাহলে 1/11 অ্যান্সার হবে। বা আমি যে ট্রিকটা বলছিলাম 1/10, 10-এ 1 বেড়েছে মানে কত 11, তাহলে 11-তে 1 কমাতে হবে, তাহলে 1/11 মানে কত 9.1/11, ঠিক আছে, এইভাবে আমাকে যেতে হবে, ক্লিয়ার ফান্ডা। চলো নেক্সট, এখানে দেওয়া আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য রেশিও ইজ দ্য গ্রেটেস্ট, এরকম প্রচুর কোশ্চেন এসছে, এখান থেকে একটা কোশ্চেন পাবে, বড় ছোট থেকে ফ্র্যাকশনের এখান থেকে একটা কোশ্চেন পাক্কা, 16/57, 24/54, 24/54, 17/53, তারপরে দেওয়া আছে 28/60, এটা অনেক রকম পদ্ধতি আছে, চলো কি হবে অ্যান্সার, জীবন শেষ হয়ে যাবে যদি এলসিএম করো, ঠিক আছে, সহজ দিলে আমরা তবু করতে পারি এলসিএম, কি করব, আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বেস্ট, হ্যাঁ ডিফারেন্সটা বার করলে হয়, কিন্তু অনেক বড় বড় তো দেখো, প্রত্যেকটা ডিফারেন্সকে ইকুয়াল করতে হবে, প্রত্যেকটা ডিফারেন্সকে ইকুয়াল করতে হয়, ঠিক আছে, এখানে ডিফারেন্স কত আসছে, এখানে আসছে 41, এখানে আসছে 30, এখানে আসছে ডিফারেন্স 46, 36-এর কাছাকাছি, তাহলে দেয়ার উইল বি লট অফ ক্যাওস, ভেরি গুড, ভেরি গুড, ডিভাইড করার দরকার নেই, ডিভাইড করার দরকার নেই, তুমি জাস্ট করবে উপরে একটা করে জিরো লাগে, ঠিক আছে, দিয়ে মনে মনে ভাগ করো, তুমি 57কে যদি ভাগ করো, এটা 2 পয়েন্ট সামথিং আসবে, 3 তো হবে না, 2 পয়েন্ট সামথিং, এটা যদি করো কত দিয়ে যাবে, আর 5 5 5 যদি করি 5 হবে না, 4 দিয়ে যাবে, 4 পয়েন্ট সামথিং, একই না, 4-5-এ 20, 4-4-এ 16, 216-র কাছাকাছি, এটা যদি করো 3 দিয়ে যদি করো, 3-5-এ 15, 3 দিয়ে চলে যেতে হবে, এটা 3 পয়েন্ট সামথিং, এটা কত আসবে, শূন্য শূন্য কাটলে 4-4-24, 4 পয়েন্ট সামথিং, তাহলে গ্রেটেস্ট বলেছে, তাহলে 4-4 এই দুটোর মধ্যে লড়াই হচ্ছে, তাহলে আরেকটা করে আমি যাব, ঠিক আছে, একটা করে যদি না হয় একটা আরেকটা করে যাব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা এটা ছোট করে নিয়ে হবে, চলো এটা ছোট করে নিই, 24/54,
তাহলে এই দুটোর মধ্যে আমরা দেখলেই হয়ে যাচ্ছে 24/54 আর 28/60। একটু ছোট করে নিই, 4 দিয়ে করলে 7/30, 7/15, আর এটা 2 দিয়ে করলে 12 কত আসছে, 3 দিয়ে তো যাচ্ছে, 3 × 8 = 54, 3 × 8 = 24, 3 × 8 = 54, আরো 2 দিয়ে যাচ্ছে 4/9, তাই না, 4/9। এই দুটোর মধ্যে দেখলেই হয়ে যাচ্ছে। তাহলে এবারে একটা জিরো খাইয়ে দাও উপরে, তাহলে এটা 4 9 36, হাতে রইলো 4, আবার 4 9 36, 4.4 এইভাবে যাচ্ছে। আর এটা কত হচ্ছে 70/15, 4 15 × 60, হাতে রয়েছে কত 10, 10 মানে হচ্ছে 6 15 × 90, তাহলে 4.6, তাহলে সবচেয়ে বড় হচ্ছে এইটা। ক্লিয়ার, 28/60। বা এখানেও ডাইরেক্ট করতে পারতো, আমি একটু দেখলাম ছোট করা যাচ্ছে বলে করে দিলাম, বা প্রথমেই ছোটটা করে নিতে পারতো তোমরা, ঠিক আছে, প্রথমেই লঘিষ্ঠ করে নেবে দিয়ে করবে। ক্লিয়ার, এটা সবার জন্য, এটা সবার জন্য, কিন্তু যদি দেখা যায় বড় বড়, অনেক বড় বড় 243 নিচে ঘরগুলো খুবই বড় বড়, ঠিক আছে, সেখানে আমরা দেখবো, সেখানে নিশ্চয়ই পরীক্ষার তো কোনো তো আমাদের অপশন থাকবে বেরোনোর জন্য, তখন দেখবো হয়তো ডিফারেন্স মেথডে সহজ হয়ে যাচ্ছে, আবার ক্রস মেথডও আছে। দেখো তুমি সবেতেই করতে পারতে, আমি অ্যাকচুয়ালি কি করছি, তুমি যদি এইটা করো অ্যাকচুয়ালি ভালো করে শোনো, না আমাকে বলতে দেবে একটু, যদি 16/57 থাকতো, এটাকে যদি ডেসিমেলে করি 0.2 দিয়ে আসবে না, তো 0.2 দিয়ে ক্যালকুলেট করি বা 2.0 দিয়ে করি, সেই ব্যাপারটা তো একই আসবে। ছোট বড় তো আমাকে দেখতে হবে, আমি 10 গুণ করে ছোট বড় দেখছি আগে, বুঝতে পেরেছো, সবাইকে তো গুণ করছি, বুঝতে পারছো কি ব্যাপার। হ্যাঁ, আর না, হ্যাঁ ঠিক 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 ঠিক, তুমি যদি বাকি যদি বড় যদি থাকে, তুমি ছোট বাদ দেখার দরকারই নেই, যদি ইমপ্রপার ফ্র্যাকশন থাকে যেটাকে বলি অপ্রকৃত, সেখানে করার দরকারই নেই, তোমার জিরো বসানোর দরকারই নেই, কারণ অলরেডি তো ভাগটা করাই যাচ্ছে। চলো আগে নেক্সট কি কইছে, বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 176 এবং 273 ডিভাইডেড ইট লিভস রিমাইন্ডার 5 and 3 রেসপেক্টিভলি। বলছে কি, বলছে সেই বৃহত্তম সংখ্যাটি আমরা খুঁজবো যেটাকে আমরা 176 এবং 273 দিয়ে ভাগ করলে আমরা 5 এবং 3 ভাগশেষ পাবো। কত হবে স্যার, কিভাবে করব, দারুণ মেথড, যদি এই ধরনের কোশ্চেন পড়ে, এটা এইচসিএফ এলসিএম এর একটা কোশ্চেন। বলছে যখন আমরা সেই বৃহত্তম সংখ্যাটা খুঁজবো যখন আমরা 176 এবং 273 ভাগ করলে যথাক্রমে 5 এবং 3। তোমরা এটা অনেকেই বলবে স্যার, হ্যাঁ বলো বলো, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ওদের এলসিএম কেন হবে, এইচসিএফ হবে, গ্রেটেস্ট নাম্বার বলেছে না, ঠিক আছে, এইচসিএফ করতে হবে, কারণ কোন নাম্বারটা এদেরকে ভাগ করবে বলেছে। তাহলে কি করব, সব সময় যদি আমাদের দেখি যে কোনো একটা সংখ্যা, মানে প্যাটার্নটা বলে রাখছি, যদি কোনো একটা নাম্বার এ এবং বি কে ভাগ করে, ঠিক আছে, যদি এ এবং বি কে ভাগ করে রিমাইন্ডার পাই, কে নাম্বারটা ভাগ করছে, এই নাম্বার গুলো ভাগ করছে একে, ওকে, তখন যে নাম্বারটা, ওকে ঠিক আছে, দা নাম্বার হুইচ, দা নাম্বার হুইচ ডিভাইডস, ডিভাইডস এ কমা বি কমা, এ কমা বি কমা সি, হ্যাঁ, লিভস রিমাইন্ডার, লিভস রিমাইন্ডার কত, পি কমা কিউ কমা আর, যদি হয় তাহলে অ্যান্সার হয়ে যাবে এইচসিএফ অফ দ্য নাম্বার ইজ, এই নাম্বারটা হচ্ছে এইচসিএফ অফ এ মাইনাস পি, বি মাইনাস কিউ, এ মাইনাস বি, বি মাইনাস কিউ এবং সি মাইনাস আর, ঠিক আছে, এইভাবে আমরা, ওকে, এইভাবে আমরা করব। ক্লিয়ার, তাহলে আমাদেরকে এখানে দেখতে হবে 176 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 171, আর একটা হচ্ছে 273, তাই না, 270, তাহলে এই দুটোর মধ্যে কমন কোনটা, কোনটা যাবে, কোনটা দিয়ে যায়, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি 9 দিয়ে যাবে দুটোই, এদের এই সেভ হচ্ছে 9, ঠিক আছে, এদের এই সেভ হচ্ছে 9, ক্লিয়ার, এদের এই সেভ হচ্ছে 9, কারণ 9 19 171 এর মধ্যে কি আছে, 9 × 19, আর এটা হচ্ছে 9 × 30, ক্লিয়ার। এবার আরো একটা ট্রিক বলছি, এটা অনেকেই তোমরা জানো না,
সবসময় দুটো সংখ্যার গসাগু করতে বলেছে তো, এইটা আর এটার তো গসাগু, তুমি গসাগু না করে বিয়োগ করে দাও, ঠিক আছে, গসাগু না করে বিয়োগ করে দাও। মনে রাখবে দুটি সংখ্যার গসাগু সবসময় তার বিয়োগফল কিংবা বিয়োগফলের কোনো একটা ফ্যাক্টর, তাহলে বিয়োগফল তো হওয়ার কোনো চান্স নেই, কারণ 99 একেও ভাগ করে না একেও ভাগ করে না, তাহলে 99 যখন হলো না, হয় হবে 9, নয় তবে 11, দিয়ে চেক করে নাও 9 দিয়ে যাচ্ছে 11 দিতে যায় না, এটা হচ্ছে না, তাহলে অ্যান্সারে যাচ্ছে না। বুঝতে পারছো? আর অপশনে দেখো 9 রয়েছে অপশনে, তাই না? দুটো সংখ্যার গসাগু করার জন্য সবসময় কি করব, তাদের বিয়োগ করে দেবো। দারুণ মেথড এটা। চলো। হ্যাঁ 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 হ্যাঁ। আমি প্র্যাকটিসের সাথেই বলে দেবো, তোমাকে দেখতে হবে দুটো জিনিস, অত কিছু ভাবার দরকার নেই, তুমি দেখবে নাম্বার গুলো যখন আর ডিভাইডেড, যদি সংখ্যাগুলোকে ভাগ করে স্বাভাবিকভাবে সেই সংখ্যাটাদের গুণ ফ্যাক্টর হবে, অর্থাৎ HCF। আর যদি মানে সংখ্যা যেগুলো দেয়া আছে সেই সংখ্যাগুলো যদি সংখ্যাটাকে ভাগ করে, মানে সংখ্যাটা যদি বলতো ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট ইজ ডিভাইডেড বাই দিস, তখন এলসিএম, সেটা গ্রেটেস্ট হোক বা লোয়েস্ট, ইম্পর্টেন্ট। সংখ্যাটা যদি সংখ্যাটা যদি ভাগ হয় তাহলে এলসিএম, সংখ্যাটা যদি ভাগ করে তাহলে হচ্ছে এইচসিএম, ঠিক আছে? আর ডিভাইডেড অর ডিভাইডস, এই দুটো জিনিসটা ভাব, ডিভাইডেড বাই আর ডিভাইডস, ডিভাইডেড বাই আর একটা হচ্ছে ডিভাইডেড, আর ডিভাইডেড বা ডিভাইডস, এই ধরনের যখন যুক্তি থাকবে। হ্যাঁ, সংখ্যাগুলো ডিভাইডেড হচ্ছে, বা অপশন থেকে তুমি তাকিয়ে দেখতে পাবে, অপশন গুলো দেখি দেখি যে ছোট ছোট আছে, তাহলে তো এই সেভ হবে, দেখার দরকার নেই, এই সেভ হবে আগেরটার মতো, এটা করে নেবে বাড়িতে। চলো, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এ রিভার, এটা একটা অ্যাডভান্স ম্যাথমেটিক্স এর প্রবলেম, কারণ তোমাদের ওরকম কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে তো ওরকম অ্যারিথমেটিক বা অ্যাডভান্স এরকম নেই, পয়েন্ট সেকশনের মধ্যে মেনসুরেশনেরও অঙ্ক দিতে পারে, এর আগের বারে দিয়ে হচ্ছে। এ রিভার, কত কত দেওয়া আছে, 20 মিটার ডিপ, এবং কত দেওয়া আছে, 36 মিটার ওয়াইড, ইজ ফ্লোয়িং অ্যাট দ্য রেট অফ 2.7 কিলোমিটার পার আওয়ার, তাহলে অ্যামাউন্ট অফ ওয়াটার রানস ইনটু দ্য সি পার মিনিট, কি হবে অ্যান্সার, কি হবে বলো, পারবে? দেখো, আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, যখনই আমাদের এরকম বলবে যে যে কোনো একটা কোনো একটা ভাবে ফ্লো করছে, ঠিক আছে, কোনো একটা গতিতে ফ্লো করছে, যখনই এরকম থাকবে কোশ্চেন, আমাদেরকে, দেখো এইটা তো রিভার, রিভার এইভাবে ফ্লো করছে, তাই না? আমার তো রিভার এইভাবে ফ্লো হচ্ছে, ভালো করে বুঝো, এটা ইয়ে হয়ে যাচ্ছে, রিভার ফ্লো করছে এদিকে, জল ফ্লো করছে, তাহলে মনে রাখতে হবে এর যে গতিটা, এটা কি আমরা ধরে নেবো এইচ, এবং এই যে মানে এই যে যাচ্ছে, এই যে একটা রিভার, রিভারটা নিশ্চয়ই এরকম আকৃতির, মানে তুমি যদি ভাবো এটার যদি একটা আকৃতি ভাবে এরকম ভাবে, নাকি না, একটা কিউবয়েডের ফর্ম করছে, ঠিক আছে? তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যখন এরকম ফ্লো রেট দেয়া থাকবে, তখন যে ভলিউম কতটা পরিমাণ জল পড়ছে প্রতি মিনিটে, তাহলে ভলিউম হয়ে যাবে কি, ডেপথ কি আছে সেটা দেখবো, কি ওয়াইড আছে, আর হচ্ছে ফ্লো রেট পার মিনিট, ঠিক আছে, ফ্লো রেট পার মিনিট, ঠিক আছে, ফ্লো রেট পার মিনিট, এটা আমাকে ভাবতে হবে, পার মিনিটে বলেছে এখানে, তাহলে আমাদেরকে দেখতে হবে 2.7 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার মিনিটে করতে হয়, তাহলে কিভাবে করবো, কিলোমিটারটাকে মিটারে করতে গেলে কি করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয় না, আর ঘন্টাকে করতে গেলে 60 দিয়ে ভাগ করবো, আর এখানে দশমিকের জন্য একটা 10 চলে এসছে, এটা মিনিটে দিয়েছে, কেন আমি সেকেন্ডে করতে যাব, মিনিটে দেওয়া আছে তো, তুমি বলতে চাইছো মিটার পার কিলোমিটার পার আওয়ারকে 5-18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে করার জন্য, তাই তো? কিন্তু দরকার নেই এখানে, না, আমি কেন করতে যাবো, সেটা যখন প্রয়োজন হবে আমি অবশ্যই করবো, তাহলে কত হচ্ছে, 45, আমি করতেই পারতাম, কিন্তু কি দরকার আছে, আমার তো এখানে দেয়া আছে তো পার মিনিটে, তার জন্য আমি ফ্লো রেট পার মিনিটেই করলাম, ঠিক আছে, তাহলে এই দুটোই গুণ করে দাও, তাহলে কত অ্যান্সার আসছে, 45 গুণ 90, 6×9 = 54, লাস্টে 4 আসবে, 4 দিয়ে তো সবই আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কত, 9 দিয়ে করলে
ছয় 54, 4 হাতে রইলো 5, 3 27, 5 32, তাহলে এটা আসছে। ঠিক আছে, 32,400। করতেই পারো, কিন্তু দেখো এখানেও 4 রয়েছে, এখানেও 4 রয়েছে, এখানেও 4 রয়েছে না, এবার শূন্যটা তুমি যদি বুঝতে না পারো, তাহলে এখানে অলরেডি একটা শূন্য আছে, আর 45-এর জন্য আরেকটা শূন্য, তাহলে লাস্টে দুটো শূন্য থাকবে, তাহলে এটা হয়ে যাচ্ছে উত্তর। কিন্তু এটা উত্তর হতে পারে, তার জন্য আবার দেখতে হচ্ছে। বুঝতে পেরেছো? ওই জন্যই বল, 900 গুণিত এটা করতেই পারি। এই গুণটা তো এমন কিছু শক্ত না, তাই না? এই জন্য আর কিছু মাথা ঘামালাম না। হ্যাঁ, ভলিউম বের করে দিলে হয়ে যাবে। আর এটা কি আমরা এইচ ধরবো, যেটা ফ্লো রেট সেটা কি আমরা ভাইব করবো হাইট। ঠিক আছে, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট হয়। আচ্ছা দেখো কি দেয়া আছে, এটা সহজ কোশ্চেন। কি দেয়া আছে, একটা ব্যাগে রেড, গ্রিন এবং পিঙ্ক টোকেন আছে। The ratio of red to green token was 7:20, while the ratio of the pink and red token হচ্ছে 15:12. What is the ratio of green to pink? ঠিক আছে, কথা হবে। এই বাকিটা বুঝতে পারছো? হ্যাঁ, কোনো ব্যাপার নেই, এবি কেন ধরবে, তুমি ধরে নাও না রেড এন্ড গ্রিন দেয়া আছে, তাহলে R:G এরকম ধরে নাও, একই ব্যাপার, বুঝতে সুবিধা হবে। কিচ্ছু করার দরকার নেই, অত কিচ্ছু করার দরকার নেই। আমার চেয়েছি কি দেখো, গ্রিন আর পিঙ্ক, তাহলে আমাদের গ্রিন আর পিঙ্ককে যদি ভাবতে হয়, তাহলে রেডকে হাঁটাতে হবে, তাই না? রেডকে যদি হাঁটাতে হয়, সবসময় আমাদেরকে রেডটাকে আউট করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা এমন ভাবে করব, দেখো আমি এখানে গ্রিনের সাথে রেড লিখছি, আর এখানে রেডের সাথে পিঙ্ক লিখছি। কি হবে তাতে? তাতে এই দুটোই যখন গুণ করব, রেড রেড কেটে যাচ্ছে কেন? এইটা মানেই কি, এটা মানে হচ্ছে গ্রিন বাই রেড, আর এটা মানে কি, রেড বাই পিঙ্ক। তাহলে যখন গুণ করবো, এটা এটাই কেটে যাবে। এটা পাশাপাশি গুণটা করা যায়। তাহলে আমরা কি করছি, গ্রিন আর পিঙ্ক চেয়েছি, ভালো করে দেখ, আমরা কি করব, গ্রিন আর পিঙ্ক। তাহলে আমরা গ্রিন বাই পিঙ্ক করার জন্য প্রথমে গ্রিন বাই রেড লিখলাম, কারণ আমি তো গ্রিন বাই পিঙ্ক জানি না, গ্রিন আর রেড জানি। আর কি জানি, রেড আর পিঙ্ক। প্লাস করে দাও, গ্রিন বাই রেড কত যাচ্ছে, 7/20 ছিল রেড আর গ্রিন, তাহলে গ্রিন বাই রেড মানে 20/7 হয়ে যাচ্ছে। ওকে, পিঙ্ক আর রেড ছিল 15 আর 12, তাহলে রেড আর পিঙ্ক হয়ে যাবে 12/15, খতম। 5 দিয়ে কেটে দাও, 5×4 = 20, 5×3 = 15, 3×4 = 12, অ্যান্সার হয়ে যাচ্ছে 16:7। বা এইভাবেও করতে পারতাম যেভাবে লিখছিলাম, তাহলে এটা হচ্ছে 20:7, আর রেড আর পিঙ্ক হচ্ছে 12:15। এই ছোট ছোট জিনিসগুলো দেখো কত তাড়াতাড়ি আমরা ভাবতে পারি বা কিভাবে করতে পারি। এগুলোই তো কনফিউশন গুলো বেশি হয়। ডান দিকের সাথে বাঁ দিক কাটতে পারবো আমরা, এখানে যাবে 3, এটা হবে 4, এটা হবে 3 দিয়ে কাটলে 4, তার হবে 16:7। বলো বোঝা গেছে? ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু, অথচ হ্যাঁ হ্যাঁ বলো। তোমার যে সোজা ব্যাপারটা খুব আপেক্ষিক, তোমার কাছে যেটা সোজা সবার কাছে সেটা নাও হতে পারে। তুমি যেটা বলছো এবিসিডি করে কি করবে এখানে, তুমি তুমি সবারই ওভারঅলটা দেখতে চাইছো তো, তাহলেও তোমাকে এইভাবে করতে হবে। ওভারঅল যদি দেখতে হয়, গ্রিনের সাথে তুমি প্রথমে রেড করলে, তারপরে রেডের সাথে করলে পিঙ্ক, ঠিক আছে? তাহলে এই একই জিনিসের মাধ্যমেই তোমাকে করতে হবে, তুমি কাটবে আর কাটবে না, একই জিনিস। 12:15, এবার দুটো মেথড আছে, এই দুটোকে সমান করতে হয়, এটাকে 12 দিয়ে গুণ করতে হবে, এটাকে 7 দিয়ে গুণ করতে হবে। তাছাড়া আমি একটা মেথড বলছি, যখন আমরা ওভারঅল করতে চাইবো, তখন জিগজ্যাগ মেথড এটা অ্যাপ্লাই। জিগজ্যাগ মেথডটা কি, এর সাথে এটা গুণ করো, এর সাথে এটা গুণ করো, এর সাথে এটা গুণ করো, তাহলে আলটিমেটলি গ্রিন, রেড আর পিঙ্ক হয়ে যাবে কত, 12-র সাথে 20 গুণ করলে হবে 240, 7-12 হয়ে যাবে 84, তারপরে 7-15 হয়ে যাবে 100। খাতাম। তোমার এই দুটো দরকার, এই দুটোকে নিয়ে নাও, বা এরপরেও আমরা কাটাকাটি করতে পারি চাইলে। ঠিক আছে, চাইলে কাটাকাটি করতে পারি, যদি কাটাকাটি যায় আর কি। তুমি এবার এই দুটো বলেছে গ্রিন আর পিঙ্ক, তুমি এই দুটো নাও। কত বড় হচ্ছে, কি দরকার আছে আমার? 5 দিয়ে কাটলে এখানে হচ্ছে 48। ঠিক আছে, এটা কত, 16:7। আর কি নিয়ম আছে এটা? ও, অন্য অঙ্ক, অন্য অঙ্ক, সেটা তো অন্য অঙ্ক। হ্যাঁ, সেটাকে এইভাবে করা যায়, সেই অঙ্কগুলো।
তুমি কিভাবে করতে চাইছো? তুমি এভাবে লিখবে রেড পিঙ্ক গ্রিন, তো এইভাবে তো লিখতে চাইছো, ওটাই তো বলছি। এইটার একটা আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে রেড গ্রিন আর পিঙ্ক লিখলে তুমি, ঠিক আছে? প্রথমে রেডের সাথে পিঙ্ক গ্রিন করবে, রেডের সাথে গ্রিন 7 আর 20, ঠিক আছে? এই ঘরটা ফাঁকা থাকবে, এটা বলছো? হ্যাঁ, এটাও করতে পারো, কিন্তু দরকার নেই, এইটা সবচেয়ে তাড়াতাড়ি হবে, ঠিক আছে? বেস্ট এটা। কারণ আমি এতটা করবো কেন, এগুলো লিখতে তো সময় লাগবে। আমি ওইটা কোনো অঙ্কে দেখাবো। বা এই যে রেডের সাথে গ্রিন হলো, আচ্ছা গ্রিনের সাথে পিঙ্ক দেওয়া আছে, চেয়েছে গ্রিনের সাথে পিঙ্ক, আর রেডের সাথে পিঙ্ক ছিল, এইভাবে লিখতে পারবো না। সবসময় যেটা কমন সেটাকে মাঝখানে লিখতে হবে, অর্থাৎ একে সাজাতে গেলে এখানে লিখবো জি, এখানে লিখবো রেড, এখানে লিখবো পি, ঠিক আছে? এইভাবে লিখতে হবে, যেটা কমন সেটা মাঝখানে, ওই একই জিনিসই আসবে ঘুরে ফিরে। 20:7 এটা ফাঁকা, তারপরে হবে রেড ইস টু পিঙ্ক মানে 12:15 এটা ফাঁকা। সব একই জিনিস, এই ফাঁকা জায়গায় পাশের ঘরের লোক আছে। দেখো, সেই 240:84:105, বুঝতে পেরেছো? সবই আছে, কিন্তু তার থেকে তো আবার এটা সোজা। তিনটের জন্য এটা করার দরকার নেই, তিনটের জন্য এটা করবো, চারটের জন্য এটা করবো, এ বি বিসি সিডির জন্য এটা করি আমি, ঠিক আছে? আমি রেকমেন্ড করি না এটা। চল পরেরটা, টাকা পয়সার অঙ্ক পারো? খুব কুইক বলো তো কি হবে অ্যান্সার, কোনটা হবে অ্যান্সার? 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা অনুপাত দেওয়া আছে, 16, 8, 20, টোটাল যদি 384 টাকা হয়, 10 পয়সার কয়েন কটা আছে? কয়েনের অঙ্ক যদি কোনোদিন পড়ে রেশিওর বেস, তাহলে কিভাবে করবো? খুব ইজিলি দেখো, আমরা শুধু দেখবো কি কি পয়েন্ট আছে, কয়েনের টাইপ, তারপরে লিখবো নাম্বার, তারপরে লিখবো ভ্যালু, তাহলেই খতম। প্রথমে কয়েনের নাম্বার, কয়েনের টাইপ, 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা। এরপরে কি করবো? নাম্বার গুলো লিখবো, 16, 8, 20। তাহলে ভ্যালু কত হবে? 16টা 50 পয়সা ক টাকা হয় গো? 589, 8 টাকা। 8 ইউনিট বলে লিখবো আমরা, অরিজিনাল নয়। 8 25-এ কত হয়? 2 ইউনিট। এটা কত হয়? এটাও 2 টাকা। তাহলে টোটাল কত ইউনিট হচ্ছে? 12 ইউনিট। তাহলে টোটাল 12 ইউনিটের ভ্যালু হচ্ছে 384। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 3 × 12 = 36, 32, নাকি না? তাহলে আমাদের 10 পয়সা কত আছে? 20। তাহলে 20 ইউনিটের ভ্যালু হবে 32 × 20, অ্যান্সার হচ্ছে 640। খাতাম। 10 টাকা বলেছে সেই জন্য, কারণ না, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 32, তো ঠিক আছে। এবারে তোমার কি দরকার, নাম্বার দরকার না ভ্যালু দরকার? নাম্বার দরকার। তোমার মনে হতে পারে তুমি তো ভ্যালুর 1 ইউনিট বার করছো, তাহলে কয়েনে কেন, নম্বরে কেন করছি? কেন করছি? কারণ এই 1 ইউনিট, বা তুমি ভাবতে পারো 1 ইউনিট মানে যদি 32 হয়, 2 ইউনিট মানে কত? 640। তাহলে 640, 64। 1 ইউনিট মানে যদি 32 হয়, 2 ইউনিট মানে কত? 64। তাহলে 64 টাকা করতে, 64 টাকা বানাতে কতগুলো 10 পয়সা লাগবে তুমি বলো? 46টা, হ্যাঁ কি না? × 10। কিন্তু আমার ওইটা করার দরকার নেই, আমি শুধু ভাবছি যে 2 ইউনিট করার জন্য তো এমনিতেই 20টা কয়েন লাগে, তাই না? তাহলে ডাইরেক্ট কয়েনের সাথেই গুণ করে দিচ্ছি, 20 ইউনিটের সাথে। 12 ইউনিট মানে 384, এই যে বলেছে টোটাল আমাদের দেয়া ছিল না, টোটাল যে ভ্যালু অ্যামাউন্টটা দেয়া ছিল, ওই জন্য আমরা বুঝছি। ওকে, সিরিয়াল দিচ্ছ তুমি? আচ্ছা আচ্ছা, বেশ। চলো, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, জানো তো? কি বলেছে দেখো, বলছে এলসিএম অফ 48, 88 এবং এক্স কত? 4752। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি দ্য ভ্যালু অফ এক্স? বলছে 48, 88 এবং এক্স, এই তিনটির যে দেয়া আছে এক্স, এই তিনটে নাম্বার এবং এক্স এদের দেয়া আছে 4752। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি দ্য ভ্যালু অফ এক্স? কোনটা হবে? আমি দেখবো যে যেটাই উত্তর হোক না কেন, সেইটা এই এলসিএম কে কমপ্লিটলি ভাগ করবে, হ্যাঁ কি না? তাহলে আমি দেখবো এই যে 4752 কোনটা দিয়ে ভাগ যাচ্ছে, আমি দেখবো 123 দিয়ে ভাগ যায় কিনা। 123 দিয়ে ভাগ দিতে গেলে কি হবে? 3 দিয়ে আর 41 দিয়ে যেতে হবে। 41 দিয়ে কি ভাগ যায়? মনে মনে ভাবো, 41 দিয়ে কি ভাগ যায়? 41 একে 41 হাতে রয়েছে 6, 65, 41 একে 41 হাতে রয়েছে 41 একে 41 হাতে রয়েছে 14,
14 নয় 24, 24 যদি 242 যাচ্ছে না, হবে না, 41 দিয়ে যাচ্ছে না। আচ্ছা 202 দিয়ে যদি যাই, কি 202 মানে কি 2/101, তাহলে 101 দিয়েও কি যাই, যাচ্ছে না, 101 দিয়ে তো যাবেই না। 101 দিয়ে দেখো তুমি 404, 71, 712 যাচ্ছে না। 307 দিয়ে কি যায় দেখো তো, 307 দিয়ে কি যায়, একটু শুধু ক্যালকুলেশন করে নেয় আর কিছুই না। তাহলে এটা যদি করি 307, এটা কত হবে 68, 102, কত দিয়ে যায় 5 দিয়ে যদি করি, যাচ্ছে না, বা 6 দিয়েও যাচ্ছে না, হবে না। তাহলে বেঁচে রয়েছে 216, এটা দিয়ে কিছু করার দরকারই নেই, একটা দিয়ে বেঁচে রয়েছে যাওয়ার জন্য। ঠিক আছে, 216 দিয়ে এটা চলে যাবে। ওকে, কোনটা দিয়ে ডিভিজিবল সেটা দিয়ে। ট্রিক নেই, ট্রিক হলে এটা, যদি বলো মেথড সেটা আমাকে করতে হবে। ঠিক আছে, আমাকে ভেঙে ভেঙে দেখতে হবে। হ্যাঁ বলো, অনেক রকম ব্যাপার, ওটাই তো বলছি, ভেঙে ভেঙেই তো বলছি। হ্যাঁ হ্যাঁ, আমরা এই দুটোর এলসিএম দেখবো। হ্যাঁ সেটাই বলছি, ওটা লেন্দি হবে, সেটা আমরা অন্য কোনো দিন করবো আজকে, ঠিক আছে, অন্য কোনো সময় করবো। 18টা, এটা নিজেরা বলো, বলছে লিস্ট নাম্বার হুইচ ওয়ান ডিভাইডেড বাই 7, ডিভাইডেড বাই 16, 20, 10 এবং 27 লিভস রিমাইন্ডার কত বলেছে। যখন 7 কমাচ্ছি তখন ভাগ যাচ্ছে 16, 20, 10 এবং এটা দিয়ে ভাগ যায় 7 কমালে। তাহলে যখন 7 কমালে ভাগ যাবে বলেছে, আমাদের কাজ হবে প্রথমে 7 কমিয়ে দিয়ে। তাহলে 7 কমালে 10 দিয়ে বা 20 দিয়ে ভাগ যেতে গেলে লাস্ট ডিজিটে শূন্য থাকতে হবে, হ্যাঁ কি না। কোন সংখ্যাকে 20 দিয়ে বা 10 দিয়ে ভাগ করতে গেলে লাস্ট ডিজিটে কি থাকতে হবে বলো, শূন্য থাকতে হবে, হ্যাঁ কি না। লাস্ট ডিজিটে শূন্য, তাহলে আমরা লাস্ট ডিজিটে শূন্য কত থেকে পাবো, কেবলমাত্র অপশন এ থেকেই পাচ্ছি, আর কোন জায়গায় লাস্ট ডিজিটে শূন্য পাচ্ছি। বুঝতে পেরেছো ঘটনা, এটাই হবে, আর কিছু করার দরকারই নেই। মানে অ্যাকচুয়ালি হবে কি, 16, 20, 10 আর 27-এর এলসিএম বার, এলসিএম বার করে আমরা 7 যোগ করে দেবো, এটাই হচ্ছে উত্তর। কিন্তু এত কিছু করার দরকার নেই, যখন কোনো সংখ্যা 10 বা 20 দিয়ে ভাগ যাবে লাস্টে শূন্য থাকবে, তাহলে 7 কমালে কোনটা শেষে শূন্য থাকছে, কেবলমাত্র অপশন এ। সবাই বুঝে গেছে, একটু আমাকে হ্যাঁ বলো বা না বলো। ওকে, চলো পরেরটা। বলছে অনিলের স্যালারি, খুব ভালো অঙ্ক এটা, এই কদিন আগে কোথায় একটা করালাম। অতুলের স্যালারি 10,000 টাকা প্রতি মাস, সে 6,000 টাকা হাউস রেন্টে স্পেন্ড করে, মানে ঘরের ভাড়ার জন্য সে 6,000 টাকা খরচ করে, এবং 25,000 টাকা বিলে খরচ করে, বাকি অ্যামাউন্ট সে মান্থলি সেভিং হিসাবে রেখে দেয়, বাকি অ্যামাউন্ট সে মান্থলি সেভিংস হিসাবে রেখে দেয়। তাহলে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যে যদি সে যে বছর বার্থডে ছিল, ফাইন্ড দ্য সেভিংস ইন এ ইয়ার ইফ ইন দ্য মান্থ অফ হিজ বার্থডে হি স্পেন্ড অল হিজ মান্থলি সেভিংস। যদি তার যে মাসে তার জন্মদিন ছিল সে মাসে সে কোনো সেভিংস করতে না পারে, পার্টি বাড়িতে উড়িয়ে দিয়েছে, তাহলে কত হবে? কি হবে অ্যান্সার বলো, কি হবে অ্যান্সার? আচ্ছা তুমি একটা জিনিস দেখো না, তার জমছে কত টাকা, সে মান্থলি সেভ কত টাকা করছে, 1,500 টাকা, 1,500 টাকা, তাহলে সে ক মাস সেভিংস করতে পারবে, 11 মাস না, 1 মাসের তো সেভিংস আসবেই না, তাহলে হবে 16,000, 1,500 কম হবে সারা, 16,500 হবে answer। তাহলে 1 মাস তো তার সেভিংস নেই, 16,500, ভেরি গুড, বোঝা গেল ফান্ডাটা। চলো নেক্সট পরেরটা। ইফ 25% অফ কে ইজ 10 লেস দেন 18% অফ 10, এটা কত হবে, এটা তোমরা উত্তর বলে, একটা ইজি প্রবলেম ছিল। আচ্ছা এর পরে, আজকে তো আমি এতটাই করালাম, এর পরে বাকি যে সেটটা দেওয়া আছে 23টার মতো অঙ্ক এবং আরো কিছু অঙ্ক আমি দিয়ে রাখবো, তোমরা বাড়িতে করবে, তোমাদের যেগুলো ডাউট হবে সেগুলোই কিন্তু আমি করাবো, ঠিক আছে, তোমরা বাড়িতে করবে। যদি মনে হয় স্যার কিছু শর্ট ট্রিক দেখানো এগুলো করার জন্য, আমি আরো কিছু সেট দিয়ে দেবো। বুঝতে পেরেছো কি বললাম? হুম,
তাহলে কি শেষ হবে পরীক্ষার আগে কি শেষ করতে পারা যাবে, সেই জন্যই আর কি মিক্স করে দিলে তোমার তোমরা তোমরা তুমি তুমি তোমরা তোমরা অ্যাডমিশন নিয়েছো নাকি জানি না, তো ওখানে দেখতে পাবে পুরো ভিডিও সব দেয়া আছে সম্ভবত, আমি যতটুকু খবর পেলাম। ঠিক আছে। হুম হুম। হ্যাঁ আমি চারটে, আমি যখন কোশ্চেন গুলো যখন দেবো, যখন সিলেক্ট করে দেবো, তখন তাহলে সিম্পল ইন্টারেস্টের 10টা কোশ্চেন দিলাম, 10টা টাইপ, এইভাবেই দেবো, মানে একদিনে যাতে 2-3টে চ্যাপ্টার কভার করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করাই যায়। মাথাটা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বাড়িতে অভ্যেস করতে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। চলো এটা কেমন করো। হ্যাঁ এটাও ঠিক, মাঝে মাঝে আমরা করাবো, এরকমও করাবো, দরকার হয় আমি এরকম করে টাইমার অ্যাড করে দেবো। ঠিক আছে, আমি এরকম করে টাইমার অ্যাড করে দেবো। হ্যাঁ আমি এরকম টাইমার অ্যাড করে দেবো, যে 30 সেকেন্ড বা টাইমার অ্যাড করে দেবো, 30 সেকেন্ড বা 40 সেকেন্ড ওয়েট করবো, তারপর আমরা এ করবো, ঠিক আছে, এরকম করা যেতে পারে। ঠিক আছে, টাইমার অ্যাড করে দেবো। চলো এইটা কোশ্চেনটা কি বলেছে, এই কোশ্চেনটা কি বলেছে, যে আমাদেরকে এখানে দেয়া আছে কি, যে এইটার এত% 10 কম এইটার থেকে। ঠিক আছে, এইটার থেকে এটা 10 কম, তাহলে 1800% পার্সেন্টেজ থাকলে দুটো শূন্য গুণ করে দেবে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত, 180। 180 মাইনাস এত% অফ কে, মানে 1/4 কে ইকুয়াল টু 10 দেয়া আছে, তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 1/4 কে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 170, তাহলে কে এর ভ্যালু হচ্ছে 680, হয়েছে তো সবার নিশ্চয়ই। কি করলাম দেখো, পার্সেন্টেজ থাকলেই, এরকম পার্সেন্টেজ থাকলেই না, নিচে তো 100 মানে দুটো শূন্য বাদ, তাহলে এইটার থেকে এইটা কম কত, এটা 25% মানেই বলেছে 1/4, সেটা আমি করে দিয়েছি। এই ছোট ছোট জিনিসগুলোকে আমরা খেয়াল করি। ওকে, বোঝা গেছে। হ্যালো, কেন 180 হবে না, দুটো শূন্য বাদ চলে গেছে, আর 10 গুণ আছে না অফ, অফের পরে তো 10 গুণ আছে।